এখন আয়রন করতে হবে আর চিন্তা নেই, কারেন্ট ছাড়াই জামা কাপড় আয়রন করে নিতে পারবেন। ফুটন্ত ভাতের মধ্যে কখনো আপনারা এইভাবে শুকনো লঙ্কার ব্যবহার করে চেখেছেন? এমনকি কৌটো খারাপ হয়ে গেলে ঢাকনাকে ফেলে দেন? চলুন আজকের টিপস দেখে নিন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুল কিন্তু থাকে, দেখা যায় যে টুলগুলো ফেটে গেছে বা নষ্ট হয়ে গেছে, কালার আমরা ব্যবহার করি না। তাই এই ধরনের টুল দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর একটি জিনিস ব্যবহার করতে পারি। যে টুলটা নষ্ট হয়ে গেছে, ফেটে গেছে, সেটাও কিন্তু আমাদের কাজে লেগে যাবে। কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। এর জন্য দেখুন এখানে আমি একটি নিয়ে নিয়েছি পুরনো গেঞ্জি। সবার প্রথমে কি করব, এই দেখুন টুলটাকে আমি এইভাবে উল্টো করে নিলাম। এবার আমাদের বাড়িতে যে গেঞ্জি থাকে সেই গেঞ্জি, এখানে কিন্তু বড় গেঞ্জি নিতে হবে, ছোট গেঞ্জি নয়। আমরা টুলের ভেতরে এইভাবে গেঞ্জিটাকে ভালো করে পরিয়ে দেব। আর গেঞ্জির যে হাতাটা আছে সেটাকে আমরা এই যে ভেতরের দিকটায় দেখুন ঢুকিয়ে দেব। এইভাবে গেঞ্জিটাকে পরিয়ে নিলাম। এবার আমরা গেঞ্জিটাকে এইভাবে ভেতরের দিকে তুলবো। দেখুন হাতাটাকে ঢুকিয়ে দিচ্ছি দু সাইডেরই, এইভাবে ভেতরের দিকে তুলে নিতে হবে। দেখুন কোনোভাবেই বোঝা যাচ্ছে না। আর যে সাইডের হাতা থাকবে এইভাবে আপনারা হাতাটা ভেতরের দিকে ঢুকিয়ে দিন। এখানে যে আমরা পুরনো একটি টুল ব্যবহার করেছি, দেখে দেখুন কোনোভাবেই কিন্তু বোঝা যাচ্ছে না। খুব সুন্দর একটি বাস্কেট তৈরি হয়ে গেল। অনেক সময় দেখা যায় নোংরা জামা কাপড় আমরা এখানে সেখানে রেখে দিই, তাই এখানে সেখানে না রেখে এইভাবে একটি বাস্কেট তৈরি করে তার মধ্যে রেখে দিতে পারি। নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন কাচার প্রয়োজন তখন এটার থেকে তুলে নিয়ে কেচে নিতে পারবো। ঘর গোছানো হয়ে যাবে, পুরনো জিনিসও ব্যবহার হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের নেল পালিশে আমরা ব্যবহার করি, নেল পালিশ শেষ হয়ে গেলে নেল পালিশের শিশিগুলোকে আর কোনো কাজে ব্যবহার করি না, বেকার ভেবে ফেলে দিই। কিন্তু নেল পালিশের শিশিগুলোকেই না আমরা কাজে লাগাতে পারি। কী কাজে, কিভাবে লাগাবো চলুন তাহলে দেখে নিই। নেল পালিশের এই শিশিগুলোকে আমরা খুব সহজে স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি। মশা তাড়ানোর জন্য যে এই ধরনের ধূপকাঠিগুলো নিয়ে আসি, এর সঙ্গে কিন্তু কোনো রকম মশা তাড়ানোর ধূপকাঠির স্ট্যান্ড দেয় না। তাই এখানে সেখানে জ্বালালে অনেক সময় কিছুটা জ্বলে, তারপর নিভে যায় বা আগুন ধরে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই এই যে নেল পালিশের শিশিগুলো কাচের হয়, এর ফলে কি হয়, আগুন ধরারও সম্ভাবনা থাকে না যে কোনো জায়গায়। এটাকে আমরা রাখতেও পারি সহজে, আর ভারী হওয়ার কারণে পড়েও যায় না, আর পুরোটা ধূপকাঠিই কিন্তু জ্বলে। তাই এইভাবে নেল পালিশের শিশিগুলোকে আপনারা কিন্তু ইউজ করে দেখতে পারেন। ভাত রান্না করার পর ভাতের মধ্যে যে ফ্যান বা মাড়টা থাকে, এটাকে আমরা কম বেশি প্রত্যেকেই ঝরিয়ে থাকি। কিন্তু অনেক সময় কি হয় জানেন, এই যে ভাতের ফ্যান বা মাড় ঝরাতে গেলে বেশ কিছুটা ফ্যান বা মাড় ভাতের মধ্যে পড়ে যায়, আর সেটা আমরা অনেক সময় তুলি ভাতের থেকে, বা অনেক সময় তুলিও না। তাই সাঁড়াশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। যে পাত্রে আপনারা ভাতের ফ্যান বা মাড়টা ঝরাবেন সেই পাত্রের মধ্যে এইভাবে সাঁড়াশিটাকে রেখে নিন। তারপর ভাতের হাঁড়িটাকে আপনারা যদি এইভাবে উপর দেন, তাহলে কি হবে, এই যে সাঁড়াশিটা আছে না, সেটাই ভাতের হাঁড়ির ঢাকনাটাকে টাইট করে আটকে রাখতে সাহায্য করবে। যার ফলে যখন আপনারা ভাতের ফ্যানটা ছড়াবেন, শুধু ফ্যানটাই পড়বে, একটা ভাতের দানাও কিন্তু আপনাদের পড়বে না, আর ভাতের ফ্যান খুব সুন্দরভাবে ঝরানো হয়ে যাবে। এই দেখুন আমি ভাতের ফ্যানটা ঝরিয়েও নিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছিও কত সুন্দরভাবে ভাতের ফ্যানটা ঝরানো হয়েছে, আর ফ্যানের মধ্যে কিন্তু আমাদের একটি ভাতের দানাও কিন্তু পড়েনি। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো থাকে, অনেক সময় দেখা যায় কৌটো নষ্ট হয়ে যায়, ঢাকনাগুলো আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তাই এই ধরনের ঢাকনাগুলো ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি। আমরা যখন তেলের বোতল ব্যবহার করি, তেল আমরা রান্নার জন্য ঢেলে থাকি বা কিছুতে ব্যবহার করি, দেখা যায় বোতলের গা বেয়ে না তেলটা চুইয়ে পড়ে। বোতলের গা বেয়ে তেল চুইয়ে পড়ার কারণে তেলের বোতলটা যেখানে রাখা হয় সেই জায়গাটা একেবারে তেল চিটচিটে হয়ে যায়, এমনকি সেই জায়গাটা আবার পরিষ্কার করতে লাগে আর নোংরাও হয়ে যায়। আর এই তেলের কারণে দেখবেন রান্নাঘরে আরশোলা, টিকটিকির উৎপাতও বেশি হয়, পিঁপড়ে। তাই এইভাবে বোতলের ঢাকনার উপর তেলের বোতলটা রাখলে তেল চুইয়ে পড়লে সেটা জায়গাটাকে নোংরা করবে না, বোতলের ঢাকনায় পড়বে, পরে বোতলের ঢাকনাটা মাঝে মাঝে ধুয়ে দিলেই পরিষ্কার থাকবে।
প্রেশার কুকার তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা সেটা একেবারে মানে ঢেলা হয়ে যায়। আর প্রেশার কুকারের হ্যান্ডেলটা টাইট দেওয়ার জন্য স্ক্রু ড্রাইভারের প্রয়োজন, কারণ এর ভিতরে নাট রয়েছে। আমাদের অনেকের বাড়িতেই বা হাতের কাছে স্ক্রু ড্রাইভার কিন্তু থাকে না, তখনই আমাদের মহিলাদের সমস্যার মধ্যে পড়তে হয়। স্ক্রু ড্রাইভার না থাকলে কি হবে বন্ধুরা, আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু চামচ থাকে। এই ধরনের ছোট চামচ নিয়ে নেবেন। ছোট চামচের যে হ্যান্ডেলটা আছে সেটাই দেখুন স্ক্রু যে আপনাদের স্ক্রুপটা আছে তার মধ্যে এইভাবে চামচটার আংটাটা ঢুকিয়ে এইভাবে যদি গোল ঘোরান, দেখবেন আপনাদের প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা একেবারে ঢেলা হয়ে গেছিলো সেটা কতটা সুন্দরভাবে টাইট হয়ে যাবে। এমনকি আপনারা স্ক্রু ড্রাইভার ছাড়াই আপনাদের প্রেশার কুকারের হ্যান্ডেলটাকে বাড়িতে বসেই টাইট দিয়ে নিতে পারবেন। দেখুন আমি দুটো হ্যান্ডেলই এইভাবে টাইট দিয়ে নিচ্ছি, যেটা আমার ঢেলা হয়ে গেছিলো, কাজ করতে অসুবিধা হচ্ছিল। তাই এই টিপসটি আপনারাও ফলো করে দেখবেন বন্ধুরা। ভালোভাবে টাইট দেওয়া হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখাই। প্রথমে দেখিয়েছি কীরকমভাবে নড়ছিল, এখন কিন্তু আর টাইট দেওয়ার পর আর কিন্তু নড়বে না, আর মাঝখানে কিন্তু কোনো রকম ফাঁকাও নেই। দেখতেই পাচ্ছেন। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। শুকনো লঙ্কা তরকারিতে খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি, কারণ তরকারির কালারটাও খুব ভালো হয় দেখতে। কিন্তু সমস্যাটা কি হয়, গলাবুক জ্বালা করে, বা অনেকেই শুকনো লঙ্কার তরকারি খেলে গ্যাস অম্বল হয়। তাই ছোট্ট একটি কাজ করবেন, আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি আছে, চা ছাঁকনির মধ্যে আপনারা শুকনো লঙ্কাগুলোকে নিয়ে নিন। তারপর কি করব, আমরা যখন ভাত রান্না করি, ভাতটা যখন হয়ে আসবে বন্ধুরা, দেখবেন এই দেখুন ভাতটা যখন ফুটে উঠছে, আমার এখন ভাতটা অনেকটাই হয়ে এসছে, আর সামান্য একটু হলেই হয়ে যাবে। এবার আপনারা এইভাবেও দিয়ে দিতে পারেন, বা আপনাদের যদি ভাতের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যান থাকে, তাহলে ছাঁকনির ওপরেই লঙ্কাটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা 1 মিনিট মতো রেখে দিন। 1 মিনিট রাখলেই দেখবেন গরম ভাবটা লাগবে, যার কারণে আপনাদের শুকনো লঙ্কাটার যে অতিরিক্ত ঝাল ভাব সেটাও চলে যাবে। আর এই শুকনো লঙ্কার তরকারি খেলে তরকারির কালারটাও ভালো হবে, গ্যাস অম্বলের যে সমস্যাটা সেটাও কিন্তু হবে না। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে আপনারা কিন্তু ভুলবেন না। অনেক সময় হয় বন্ধুরা, আলু আমরা হয়তো গরম আলু খোসা ছাড়াতে যাই, কোনো রান্না টান্না করব, হয়তো গরম আলুর খোসা ছাড়াতে জলে ভেজাই, এতে আলুর টেস্ট নষ্ট হয়ে যায়। হাত দিয়ে ছাড়াতে গেলেও আমাদের অনেকটা সময় লাগে। তাই আমাদের বাড়িতে লুচি বা ভাজার জন্য এই ধরনের যে ঝাঁঝরি থাকে, একটি পাত্রের মধ্যে ঝাঁঝরিটা নিয়ে নিন, তার উপর আপনারা আলুটাকে এইভাবে দিয়ে চামচ নিয়ে নিন, চামচ দিয়ে হালকা করে চাপ দিলেই দেখবেন কত সহজেই আপনারা নিজেরাই আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আলুর খোসা ছাড়ান, সময়ও কম লাগবে, খাটনিটাও আপনাদের অনেকটাই কম হবে। এই দেখুন আমি আপনাদের ছাড়িয়েও দেখাচ্ছি কত সুন্দরভাবে। এখানে আমার আলুর যে খোসাটা আছে সেটা কিন্তু ঝাঁঝরির মধ্যেই থাকবে, আর আলুটা নিচে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন, এই দেখুন কত সুন্দরভাবে এখানে পুরোটা খোসাই আমার ছাড়ানো হয়ে গেছে। খোসাটা কিন্তু ওপরে রয়েছে ঝাঁঝরির ওপরে, আর আলুটা দেখুন নিচে পড়ে গেছে। এইভাবে গরম আলুতে হাত দেওয়ার প্রয়োজন পড়ে না, খুব সহজেই কিন্তু খোসা ছাড়ানো হয়ে যায়। আপনাদেরও কি বাড়িতে কারেন্ট নেই? জামা কাপড় আয়রন করতে খুব অসুবিধা হচ্ছে, জামা কাপড় কুঁচকে গেছে? কোনো চিন্তা করতে হবে না। আপনারা এই ধরনের যে আমাদের বাড়িতে প্রেশার কুকার থাকে, প্রেশার কুকার নিয়ে নিন। প্রেশার কুকারের মধ্যে এখানে আমি 1 কাপ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিতে হবে না, 1 কাপ জল দিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে দেব, আর এটাকে ভালো করে গরম করে নেব। এটা গরম হতে থাক। ততক্ষণে আমাদের বাড়িতে যদি কারেন্ট না থাকে বা দোকানে নিয়ে যাওয়া সম্ভব নয়, এই ধরনের জামা কাপড় কীভাবে আয়রন করব, কোনো রকম ধুতে হবে না, জীবাণু নোংরাও সব চলে যাবে, আয়রন করাও হয়ে যাবে, দেখে নিই। সবার প্রথমে এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম খাবার সোডা। আমাদের বাড়িতে যে এই ধরনের পাউডার আছে, যে কোনো সুগন্ধিত পাউডার দিয়ে দেবেন। খাবার সোডা নোংরা জীবাণু পরিষ্কার করে, বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। অনেক সময় হয়তো আমরা গরমকালে একবার পরেছি, জামা থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হচ্ছে, কোথাও যাব হয়তো ধুয়ে দেওয়ার সময় নেই, তাই যে নোংরা দুর্গন্ধটাও চলে যাবে, ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস হবে। কি করতে হবে, এখানে একটি চা ছাঁকনি নিতে হবে। চা ছাঁকনি নিয়ে খুব ভালো করে এইভাবে এই যে খাবার সোডা আর পাউডার মিশিয়ে নিলাম। এটাকে চা ছাঁকনি দিয়ে দিলে সব জায়গায় সমান হয় আর ভালোভাবে মেশে। এবার হাত দিয়ে এইভাবে একটু ভালো করে
ডলে দিতে হবে, তাহলে নোংরা জীবাণুও চলে যাবে, জামা কাপড় ধোয়ার সময় না থাকলেও সেই জামা কাপড় ফ্রেশ হয়ে যাবে। 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। এবার আমরা ভালো করে জামাটাকে এইভাবে ঝেড়ে নেব, যাতে এক্সট্রা যে পাউডার আছে, খাবার সোডা আছে, যেন চলে যায়। এইভাবে ভালো করে ঝেড়ে সুন্দর করে নেব। এবার আমরা কি করব, জামা কাপড় আয়রন করার জন্য এখানে আমি একটি প্রেসার কুকার ভালো করে গরম করে নিয়েছি। সেটা দিয়েই এইভাবে আমরা দেখুন ডলতে থাকব। এইভাবে ডলতে থাকলেই এই যে গরম হিটের কারণে যে জামাটা কুচকানো ভাব থাকে, সেই কুচকানো ভাবটা দেখবেন একেবারেই চলে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। এইভাবে যদি কারেন্ট না থাকে, আপনারা জামা কাপড় আয়রন করতে পারছেন না, দোকানে নিয়ে যাওয়াও সম্ভব নয়, তখন এইভাবে যে কোনো জামা কাপড় খুব সহজেই বাড়িতে আপনারা আয়রন করে নিতে পারেন। আমি বলছি না সব সময় করার জন্য, এমার্জেন্সি টাইমে করবেন, দেখবেন এতে আপনাদের কুচকে যাওয়া জামা কাপড়ও খুব সুন্দর আয়রন হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের বস্তাগুলো থাকে না, অনেক সময় দেখা যায় এই ধরনের বস্তাগুলোকে আমরা পাপোশ হিসাবে ব্যবহার করি। আর এই ধরনের বস্তাগুলোকে যখন পাপোশ হিসাবে ব্যবহার করি, আমাদের দরজার সামনে, বাথরুমের সামনে দিলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই কোনো রকম সেলাই কাটিং কিচ্ছু করতে লাগবে না, বস্তাটা পাপোশ হিসাবেও ব্যবহার করতে পারবো, কিন্তু কেউ দেখে বলবে না যে আমরা বস্তায় ব্যবহার করছি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে, যেটা হয়তো আমরা ব্যবহার করি না, ছোট হয়ে গেছে বা রঙটা হালকা একটু নষ্ট হয়ে গেছে। এই ধরনের পুরনো গেঞ্জি নিয়ে নেবেন। গেঞ্জিটাকে এখানে আমি উল্টো করে নিয়েছি। এবার কি করব, গলার সাইডটায় বস্তাটাকে দিয়ে দিলাম, হাতাটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি দেখুন, আর গলার দিকটায় এইভাবে আমি ভাঁজ করে নিলাম। এবার গেঞ্জিটাকে আমি এইভাবে ভাঁজ করলাম, নিচের অংশটা ভাঁজ করার পর গেঞ্জিটা যেহেতু উল্টো করে নিয়েছিলাম, এবার আমরা গেঞ্জিটাকে এইভাবে খুলে সোজা করে নেব। দেখুন বস্তাটা কি হবে, পুরোপুরি গেঞ্জির মধ্যে, দেখুন বস্তাটাকে পুরোপুরি গেঞ্জির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বস্তাটাও দেখা যাচ্ছে না, কোনো রকম সেলাই কাটিং কোনো কিছুর প্রয়োজন পড়লো না। এবার আমরা চাইলে যেখানে দিতে চাই আমাদের দরজার সামনে, এইভাবে এটাকে পাপোশ হিসাবে ব্যবহার করতে পারবো, দেখতেও খারাপ লাগবে না, আর বস্তাটাও পাপোশ হিসাবে ব্যবহার হবে।